আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য যশনে জুলুস। মহানবীর আগমন পুরো জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে র্যালিতে অংশ নেয় মুসল্লিরা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। একই দিনে তার মৃত্যু হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ ছাড়া মানব জাতির কল্যাণ সম্ভব নয়। আমরা ফিলিস্তিনের গাজার মুসলমান, রোহিঙ্গা মুসলমান, সমস্ত মুসলমানদের সুখ শান্তি কামনা করি। সারা বাংলাদেশের মানুষের সুখ শান্তি কামনা করি। মানবতার জীবন নীতি, ঈদে আজমের নীতি, সত্য মানবতার মুক্তির নীতি আবার আমরা গড়ে তুলব। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মিলিত হয়। তোমরা যখন যুদ্ধে যাবা, তোমরা যখন ময়দানে যাবা, তোমরা একটি গাছকেও তোমরা আঘাত করবা না। সেই নবীর উম্মত হলে আমরা কখনো এরকম বর্বরতা করতে পারি না। The Prophet sallallahu alayhi wasallam came to us 1500 years ago with the message of love, with the message of prosperity, with the message of respect for one another. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,০০০ থেকে ৩,৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি বলেন, গতকালকের ঘটনায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া ২টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। আর নুরাল পাগলের দরবারে হামলা ও অগ্নিসংযোগ এবং লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার পর পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। বর্তমানে দরবারের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মাজারে হামলার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা এ নিয়ে তদন্ত করা প্রয়োজন। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন? আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখতে হবে। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। মাজার ভাঙাচুরি করা হয়েছে,
এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো গুরুতর অসুস্থ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টায় গুলশানের চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বাড়ছে প্রচারণার উত্তাপ। আর মাত্র 3 দিন পরেই ভোট। ক্যাম্পাসে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ডাকসু ও হল সংসদ নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 509 জন প্রার্থীর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে 39,639 জন শিক্ষার্থীর। এবারে ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে 8টি এবং বুথ সংখ্যা 710। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শিমুল খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিমুল, ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণার আজকের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলায় রয়েছি। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রচারণা চলছে, যদিও শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন হলে শিক্ষার্থীরা যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি অপরাজয় বাংলার এখানে রয়েছি। এখানে আসলে শিক্ষার্থীরা রয়েছেন, একজন প্রার্থী রয়েছেন। আমরা একটু আমাদেরকে জানাবেন যে শেষ মুহূর্তের প্রচারণা আপনারা চালাচ্ছেন, ভোটার পরিস্থিতি, ভোটারদের যে মনোভাব সেটি কেমন দেখছেন এবং সার্বিক বিষয় একটু জানাবেন। আজকে আমি এখানে আসার আগে হলে প্রচারণা করে আসছি, তো হলে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি, যেহেতু আজকে ঈদে মিলাদুন্নবীর ছুটি, তো এই কারণে আসলে ক্যাম্পাসে ওইরকম শিক্ষার্থীদের পদচারণা নাই। তবে আমরা এখন আবার হলপাড়ার দিকে যাব, ইনশাল্লাহ সেখানে প্রচারণা চালাবো। আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের, এবং খুব উৎসব মুখর পরিবেশে আমরা প্রচারণা করছি। শিক্ষার্থীরা আমাদের ইশতেহার শুনছে, আমাদের দাবি শুনছে, তাদের দাবি বলছে, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছে। আমরা আশা করছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা পাবো ইনশাল্লাহ। আগামী 9 তারিখ তো ভোট, আর 3 দিন বাকি রয়েছে। এই আসলে ভোটে বিশৃঙ্খলা হবে এমন কোনো আশঙ্কা দেখছেন কিনা? প্রশাসন এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ নিয়েছে বা আমাদের আশ্বাস দিয়েছে, তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাচ্ছি যে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার সম্মুখীন হব না। তারপরেও এই সম্ভাবনাটাকে আমরা উড়িয়ে দিতে পারছি না, যেহেতু আমরা বিগত প্রত্যেকটা ডাকসুতেই আমরা শুনে এসেছি
পত্রপত্রিকা মারফত যে প্রত্যেকটা রাষ্ট্রতে আসলে বিশৃঙ্খলা ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্রশাসনকে প্রশাসন যেন এটা এনশিওর করে যে আমাদের আসলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, সেটা প্রশাসন থেকে আমরা আশা করছি। এবং যেহেতু অভ্যুত্থান পরবর্তী একটা সময় এবং আপনারা দেখতে পেয়েছেন বিগত বছরগুলোতে যেমন একতরফা একটা দলের প্রতিনিধিত্ব থাকতো, এই বছর সেটা ব্যতিক্রম এবং স্বতন্ত্র প্রার্থী সহ প্যানেলগুলো তাদের প্রচারণা করে যাচ্ছে। যদিও একদম লেভেল প্লেইং ফিল্ড বলছি না আমি, কিছুটা হেল্পের আছে, তারপরেও আগের সময় থেকে যথেষ্ট ভালো বলা যায়। তো সেই জায়গা থেকে আশা করছি যে ভালো সুষ্ঠু ভোট পাবো আমরা, আশা করছি। ধন্যবাদ উর্মি। আমি এই ক্যাম্পাসে সকাল থেকেই রয়েছি। সকালে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অমর একুশে হলে প্রচারণা চালায়। সেখানে তিনি দাবি করেন যে আসলে ভোটার যে উপস্থিতি সেটি নিয়ে একটি সংখ্যা রয়েছে, অর্থাৎ নারী যে ভোটারগুলো রয়েছে তাদের ক্যাম্পাস থেকে ভিন্ন ভিন্ন জায়গায় তাদের আসলে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে এবং হলপাড়ায় বিকেলে অর্থাৎ দুপুর নাগাস্তা ইসলামী ছাত্র শিবিরের যে ঐক্য প্যানেল আছে, শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কাইম প্রচারণা চালায়। সেখানেও সাদিক কাইম একই কথা বলে আসলে যে ভোটার উপস্থিতি এবং ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানানো হয় প্রশাসনের কাছে। উনি এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর সর্বশেষ আপডেট ছিল এই। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস করতে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সাদি বৈশাখী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ১১ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেও হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। আজ আমরা ৮টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষা বান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ পৌর এলাকায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে গেল ১ সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানিতে নোংরা আবর্জনা থাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। যদিও পৌরসভা ও জনস্বাস্থ্য বিভাগ বলছে পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি, রোগ ছড়িয়েছে অন্য কোনো কারণে। প্রতিনিধি HM মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এবং হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই এলাকাগুলোর অনেক স্থান নিচু, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এই ড্রেনেজের সাথে অনেক বাড়ির পয় নিষ্কাশনের সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই এলাকাগুলোতে প্রাদুর্ভাব বেড়ে যায় ডায়রিয়ার। চলতি মাসে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা। তাদের অভিযোগ, পৌরসভার সাপ্লাইয়ের দুর্গন্ধযুক্ত নোংরা পানি পান করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে মাঝে মাঝে পোকা পাওয়া যায়, ময়লা আসে, জগে পানি উঠে রাখলে কাদা জমা থাকে। এই সমস্যাগুলো ভাই রেগুলারই ফেস করতেছি আমরা। সাপ্লাইয়ের পানিটা অনেক খারাপ, এই পানিগুলো খাওয়ার ফলে আমাদের ডায়রিয়াটাই বেশি হচ্ছে। দুর্গন্ধযুক্ত, তারপরে পোকামাকড় পরে পানিতে, পানিটা আয়রন প্রচুর। খাওয়ার পরে আপনার হচ্ছে ডায়রিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে,
আর পানি থেকে অনেক বিচ্ছিন্ন গন্ধ আসতেছে। আমরা চাই যে পৌরসভা যেন অতি দ্রুত এসে পুরো পানির ট্যাঙ্কিকে এবং হাউস টাউস আছে সব যেন পরিষ্কার করে। পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে, সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব, আর কোনো প্রকার মশাও যেন ঢুকতে না পারে ওখানে নেট দিয়ে দেব। সাপ্লাইয়ের পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে জনস্বাস্থ্য বিভাগ বলছে ওই এলাকার পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পানিটা বিশুদ্ধ করে খাবো, ফুটিয়ে হতে পারে, অথবা এখন আধুনিক অনেক ফিল্টার বের হয়েছে। বাসি খাবার যেহেতু আমরা বেশি না খাই। 4-5টি স্পট থেকে পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয় এবং পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। গেল এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 200 রোগী। এখনও হাসপাতালে নারী পুরুষ মিলে ভর্তি আছেন 50 জন রোগী। আফজাল হোসেন, মাই টিভি। এবারে আমাদের কৃষি। আনারসের রাজ্য হিসেবে পরিচিত টাঙ্গাইলের মধুপুর উপজেলা, তবে এবার সেখানে বিপ্লব ঘটেছে পেঁপে চাষে। আনারসের পাশাপাশি স্থানীয়রা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে গড়েছেন নতুন রেকর্ড। চলতি মৌসুমে উপজেলায় 1056 হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গেল মৌসুমে আনারসের দাম পড়ে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই অভিজ্ঞতা আর ক্ষতি পুষিয়ে নিতে এবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অনেকেই আনারসের পাশাপাশি সাথী ফল হিসেবে পেঁপে চাষ করেছেন। কেউ আবার জমি লিজ নিয়ে শুধু পেঁপের বাগান গড়ে তুলেছেন। উন্নত জাতের চারা রোপণ করায় প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন কৃষকরা। বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হওয়ায় কৃষকদের মধ্যে পেঁপে চাষের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। ভালো ফলন হয়েছে, যার জন্য মোটামুটি 30 থেকে 40 কেজির মতো ফলন আসবে, বা 2-1 কেজি বেশি আসতে পারে। গতবার তারিখে আমাদের ফলন ভালো হচ্ছে, দামও ভালোই আছে। এখন পর্যন্ত অবশ্যই সহযোগিতা পাই। পাহাড়ি অঞ্চলের কৃষকদের অন্যতম অর্থকরী ফসল হলো আনারস। তবে কৃষকরা এখন আনারসের সঙ্গে সাথী ফসল হিসেবে এবার পেঁপে, আদা, হলুদ, কলা সহ বিভিন্ন ফসল আবাদ করতে শুরু করেছেন, যাতে করে ক্ষতির সংখ্যা কম থাকে। আনারসে লাভ কম, হেলেগা পেঁপে আবাদ করা হয়, আর সাথী ফসল হিসাবে এটা পেঁপে চাষ করা হয়। পেঁপের মধ্যে লাভ বেশি, হেলেগা আবাদ করা হয় পেঁপে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে যদি ক্ষয়ক্ষতি না হয় তাই আপনার পেঁপের মধ্যে ভালো লাভ থাকে। পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। উপজেলা কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা চাষ করি এবং আশাবাদী এবার আমরা ভালো লাভবান হব। আমরা পাকা এটা যদি বাজারে বিক্রি করি তাহলে দেখা যায় 2000 থেকে 2200 টাকা মনে বিক্রি করতে পারতেছি। এই 8:30-9টার দিকে কাজ ধরি, এই পেঁপে উঠানো আমার বেতন দেয় 650 টাকা। চলতি মৌসুমে 35 থেকে 37 হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে চাষের জমি ও ফলন বৃদ্ধি করার জন্য কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয়তা সহযোগিতা করে যাচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আশা করছি যে আমাদের এই প্রচেষ্টা এবং কৃষকদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, মধুপুর উপজেলা পেঁপে চাষে স্বয়ংসম্পূর্ণ হবে এবং এই পেঁপে চাষটাকে যাতে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি তার নিরিখে কাজ করে যাচ্ছি প্রতিদিন। মধুপুরের কৃষকেরা এই সাফল্যে নতুন উদ্দীপনা ও সন্তুষ্টি প্রকাশ করছেন, যা আগামী মৌসুমেও আরও উৎসাহ যোগাবে এমনটা প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সংবাদ শেষ করব শতবর্ষী এক জমিদার বাড়ির খবর দিয়ে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে অবস্থিত শতবর্ষী শ্রীফলতলী জমিদার বাড়ি একটি ইতিহাসের সাক্ষী, একটি ঐতিহ্যের প্রতীক। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে গড়ে ওঠা এই স্থাপনাটি শুধু জমিদারি শাসনের কেন্দ্রই ছিল না, বরং কালিয়াকৈর থানার সূচনাতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজও শত শত দর্শনার্থী ছুটে আসেন এই বাড়ির গন্ধ মাখা স্মৃতির টানে। প্রতিনিধি এ কে এম শিশিরের রিপোর্টে বিস্তারিত।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছিবলতলী গ্রামে দাঁড়িয়ে আছে এক শতাব্দীর পুরনো এক ঐতিহ্যবাহী স্থাপনা। বলছিলাম ছিবলতলী জমিদার বাড়ির কথা। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই বাড়ির গোড়াপত্তন, যার পিতা খোদা নেওয়াজ খান ছিলেন ছিবলতলী জমিদার স্টেটের কর্ণধার। এই বাড়িটি একসময় জমিদারি শাসনের কেন্দ্র ছিল। রহিম নেওয়াজ খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কালিয়াকৈর থানা, যা আজও তার অবদানের সাক্ষ্য বহন করে। বর্তমানে বাড়িটি দুই তরফে বিভক্ত। বড় তরফ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, আর ছোট তরফে বসবাস করেন জমিদারের উত্তরসূরিরা। নাটক ও চলচ্চিত্রের জন্য ছোট তরফ ভাড়া দেওয়ারও প্রচলন রয়েছে। আমি হরিরামপুর থেকে আসছি এই জমিদার বাড়িটা দেখার জন্য। জমিদার বাড়িটা অনেক সুন্দর। জমিদার বাড়ি দেখে আমাদের অনেক ভালো লাগলো। এই জমিদার বাড়ি আমাদের কালিয়াকৈরের ঐতিহ্য এবং গর্ব। ঐতিহ্যের সাক্ষী এই বাড়িটি পর্যটনের জন্য সংরক্ষণ করা দরকার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা সম্ভব। আর জমিদার বাড়ির পাশেই গড়ে উঠেছে একটি মহিলা কলেজ ও একটি মাদ্রাসা, যা এই অঞ্চলের শিক্ষার প্রসারে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই যে স্কুল কলেজ মাদ্রাসা সব আমি করেছি, আমার বাপ করে দিয়ে গেছে। এই বাড়ি থেকে কালিয়াকৈর সব করছে। তারা শিক্ষিত না হলে হবে না, শিক্ষিত হইতে হবে। এটা অনেক জায়গায় নষ্ট হয়ে যাইতেছে, তো আমরা চাই যে এটার সংস্কার হোক। সরকারের পক্ষ থেকে আরো এটা সংস্কার করলে আমার মনে হয় আরো অনেক টুরিস্ট বাড়তো এবং এটা অনেক ভালো লাগতো। আর এদিকে উপজেলা প্রশাসন বলছে এই জমিদার বাড়িটি অযত্নে পড়ে রয়েছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গড়ে উঠতে পারে। সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে সেক্ষেত্রে করা যাবে এবং সরকারি যদি কোনো অনুদানের প্রয়োজন থাকে যেটার মাধ্যমে আরো সুন্দর করা যায়, পর্যটকদের বেশি আকর্ষিত করা যায়, সেটা আমরা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। ছিবলতলী জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের জীবন্ত এক দলিল। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে এটি হয়ে উঠতে পারে গাজীপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।